পড়ছিলাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 where you have to understand what you have to calculate the basic and diluted EPS. বেসিক অ্যান্ড ডাইলুটেড ইপিএসএস। এখন এই যে ডিফারেন্সটা হতে গেল না, একটা কোনটা বলা হলো বেসিক, কোনটাকে বলা হয় ডাইলুটেড। তো বেসিক ডাইলুটেড ইপিএস এর জন্য আমার নাম্বার অফ শেয়ারসটা ডিফার করতে থাকবে। তাহলে বেসিক যখন আমরা ইস্যু করছি একটাকে, তাহলে আমি বললাম যে শেয়ার ইস্যু তো হবে আর ইপিএসও হবে, তার ইপিএসটা আমরা হিসেব করতে যাচ্ছি। এই ইপিএস এর জন্য একটা পদ্ধতি হতে পারে যে নাম্বার অফ শেয়ারস রিমেন আনচেঞ্জড, কোনোভাবে আর চেঞ্জ হয়নি। মানে একদম বছরের প্রথমে যদি 1 লক্ষ টাকা থাকে শেয়ার ক্যাপিটাল থাকে নাম্বার অফ শেয়ারস, আর এটা 1 লক্ষ টাকা দিয়ে বছর শেষ হবে, 20 কমবে না বাড়বে না। সেক্ষেত্রে ভাই আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স, ক টাকা আর্নিং অ্যাভেলেবল আছে দেখো ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য, তাকে নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করো। বেসিক কনসেপশন, একদম ভেরি লিটল কনসেপশন। তো এটা হলো কি এটা হলো বেসিক ইপিএস। পাক্কা? বেসিক ইপিএস এর ভাই নাম্বার 2, এটা হলো একটা পদ্ধতি। বেসিক ইপিএস 1, ফাইন। আর একটা হয় বেসিক, এটাও বেসিক ইপিএস, ফাইন। এটা হলো বেসিক ইপিএস ভাই নাম্বার 2। এটা কখন হচ্ছে? যখন কিনা নাম্বার অফ ইকুইটি শেয়ার চেঞ্জ হচ্ছে ডিউরিং দ্য ইয়ার। কি বললাম? তাহলে নাম্বার অফ ইকুইটি শেয়ার চেঞ্জ হবে, মানে কি बीच में কোনোভাবে তুমি শেয়ার ইস্যু করবে, রাইট? बीच में শেয়ার, হ্যাঁ। তাহলে নাম্বার চেঞ্জ হয়ে গেল। আগে ছিল 1 লাখ, পরে আরো একদিনকে 20,000 শেয়ার ইস্যু হয়েছিল, আবার পরে একদিনকে 30,000 শেয়ার ইস্যু হলো। ইউ ক্যান গেট দিস টাইপ অফ ম্যাটার। তখন আমরা যে পদ্ধতিটা করি তাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ারস। আর তখন আমরা ওই যে আর্নিংটা ইট ফিট যেগুলো পেয়েছিলাম অ্যাভেলেবেল ফর দ্য নাম্বার অফ বাই ওয়েটেড অ্যাভারেজ দিয়ে ভাগ করবো। তা এটা ভি বেসিক একটা ইপিএস। তাহলে বেসিক ইপিএস এর দুরকম ভাগ হয়ে গেল, এবং সেটা আমরা আগের ভিডিওতে এ নিয়ে বিস্তারিত ডিসকাশন দেখেছি, রাইট? আগের ভিডিওতে এটাও দেখেছি, ডিসকাশন করেছি যে ডাইলিউটেড ইপিএস কখন বেরোয়। আমরা বলছিলাম ইফ দেয়ার ইজ এনি পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস, পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস যেটা পরবর্তীকালে কোনোদিন না কোনোদিন কনভার্ট করে ইকুইটি শেয়ারে কনভার্ট হবে। তাহলে যদি পোটেনশিয়াল ইকুইটি শেয়ারস বা কনভার্সনের গল্প থাকে, স্টোরি অফ কনভার্সন, তাহলে একটা স্টোরি অফ কনভার্সন থাকবে। কোনোভাবেই কিন্তু কনভার্সন ছাড়া কোনোভাবে আমার কাছে ডাইলিউটেড ইপিএস বেরোবে না। তাহলে স্টোরি অফ কনভার্সন লিডস টু ডাইলিউটেড ইপিএস, রাইট? ডাইলিউটেড ইপিএস। আজকে এটার উপরে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ডাইলিউটেড ইপিএসটাকে কখন আমরা কনসিডার করব, কখন আমরা কি করব, সেটা জানার জন্য আমাকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 33 বলছে আজকে আমরা এই ডাইলিউটেড ইপিএস এর ব্যাপারটাকে আরো বিস্তারিতভাবে জানার জন্য আমরা যে শেয়ার পোটেনশিয়াল ইস্যু যখন হবে তখন তাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। একটাকে বলবো ডাইলিউটিভ, আরেকটাকে বলবো অ্যান্টি ডাইলিউটিভ। সেটা কি জিনিস সেটা আমরা এখানে বিস্তারিতভাবে জানছি। তাহলে এটা আমরা এখানে জানার চেষ্টা করছি, যেখানে বলা হলো ডাইলিউটেড ইপিএস। ডাইলিউটেড ইপিএস নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি এখানটায়। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্টে যে ডাইলিউটেড ইপিএস এর কথা বলা হলো, এই যে ডাইলিউশনটা হচ্ছে না, মানে পোটেনশিয়াল, যখন আমি পোটেনশিয়াল শেয়ার ইস্যু করছি তখন আমার দুটো এফেক্ট আসতে পারে, রাইট? যদি দেখা গেল একটাকে বলা হয় ডাইলিউটিভ, কি লিখেছে? ডাইলিউটিভ, আর একটাকে বলা হয় অ্যান্টি ডাইলিউটিভ। কি বলে? ডাইলিউটিভ আর অ্যান্টি ডাইলিউটিভ। বাবা, এবার কি কথা রে, সেই কথাটা বোঝার চেষ্টা করছি। অ্যান্টি ডাইলিউটিভ কখন বলবো ডাইলিউটিভ আর কখন বলবো অ্যান্টি ডাইলিউটিভ? এরা বলছে যে যদি এখানটাতে কি বলা হয়েছে যে অ্যান্টি ডাইলিউটিভ পোটেনশিয়ালস আর নট কনসিডার্ড, তাহলে ইন ক্যালকুলেশনস অফ দি ডাইলিউটেড ইপিএস। যদি দেখা গেল এমন একটা কন্ডিশন পেলাম যেখানে বলা হলো যে এটা অ্যান্টি ডাইলিউটিভ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ারস, বারে বা, তাহলে অ্যান্টি ডাইলিউটিভ পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ারস যদি আমরা ইস্যু করি, একটা কোম্পানিতে থাকে, এইটাকে আমরা
নট টু বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর দ্য পারপাস অফ ডাইলুটেড ইপিএস। তাহলে ডাইলুটেড ইপিএস এর যে গল্পটা নিয়ে আমরা এখন আলোচনা করছিলাম, সেই আলোচনাটাকে আমরা রেস্ট্রিক্ট করার চেষ্টা করছি। দেখো এটা ডাইলুটিভ কি অ্যান্টি ডাইলুটিভ, নন না, ওরা লিখেছে অ্যান্টি ডাইলুটিভ এখন অ্যাকর্ডিং স্ট্যান্ডার্ড 33। তাহলে যদি এটা অ্যান্টি ডাইলুটিভ হয়, ডু নট ক্যালকুলেট দ্যাট ডাইলুটেড ইপিএস বাই টেকিং ইন্টু কনসিডারেশন দ্য পোটেন্সিয়াল, এটাকে শুড বি ইগনোরড। পাক্কা? এরা লিখেছে not considered in calculation of the, not considered The calculation of diluted EPS. in calculation calculation of Diluted EPS. তাহলে ডাইলুটেড ইপিএস করার সময় আমাকে দেখতে হবে এটা, আর এটা কিন্তু তোমাকে বিচার করতে হবে। তাহলে আমাকে এই যে আজকে প্রশ্ন হচ্ছে যে কোনটা ডাইলুটিভ আর কোনটা নন ডাইলুটিভ সেটা বুঝবো আমরা। এরা বলছে যে যদি দেখা গেল যে যে ডাইলুটিভ যদি হয়, যদি ডাইলুটিভ হয় তাহলে সেটা তোমার ইপিএস কে ডিক্রিজ করবে, রাইট? তোমার যে ইনক্রিমেন্টাল শেয়ারস আছে না, যে ইনক্রিমেন্টাল শেয়ারসের যে ইপিএস আছে, তাহলে ডাইলুটিভ কোনটাকে বলবে, এটা আমি কনসিডার করব। তাহলে আমার পুরো ডাইলিউশনের গল্পটা দাঁড়ালো যদি ডাইলুটিভ হয় তবেই। তাহলে ডাইলুটিভ কোনটাকে বলে, যেটা কিনা আমার ইপিএস পার ইনক্রিমেন্টাল শেয়ারস, আর্নিং পার ইনক্রিমেন্টাল পোটেন্সিয়াল ইনক্রিমেন্টাল শেয়ারস যদি বাড়ে, যদি না যদি ডিক্রিজ করে, তাহলে বলবো আমরা এটা হচ্ছে ডাইলুটিভ। পাক্কা? কি বলছে দেখো, পোটেন্সিয়াল অর্ডিনারি শেয়ারস আর ট্রিটেড অ্যাজ ডাইলিউটিভ, এটা ডাইলিউটিভ বলা হবে ইফ দেয়ার কনভার্সন টু অর্ডিনারি শেয়ারস উড ডিক্রিজ দ্য আর্নিং পার শেয়ার। ভাই আর্নিং পার শেয়ার ডিক্রিজ করলে ডাইলিউটিভ, আর যদি ইনক্রিজ করে তাহলে তাকে বলবো অ্যান্টি ডাইলিউটিভ। অন দ্য আদার হ্যান্ড এটা যদি ইনক্রিজ করে তখন বলবো সেটাকে বলবো অ্যান্টি ডাইলুটিভ। পাক্কা? তাহলে এখানে কি করা হবে, এখানে ইপিএস ডিক্রিজ করবে, এখানে কি হবে ইপিএসটা ইনক্রিজ করবে ফর দ্যাট পোটেন্সিয়াল কনভার্সন। পাক্কা? পোটেন্সিয়াল নাম্বার অফ শেয়ারস। তখন এরা প্রিন্সিপাল ওয়াইজ কি বলছে, প্রিন্সিপাল ওয়াইজ বলছে if the adjusted net profit per share from continuing operations is found to be less than the basic EPS, the potential shares are dilutive. তাহলে তোমার কাছে যে বেসিক ইপিএস আছে না, এটা বলছে যে এটা আমি কি করে বুঝবো যে ইপিএস কমছে না বাড়ছে? না, নিশ্চয়ই আমার কাছে কম্পেয়ার করতে হবে। অমিতাভ বচ্চন লম্বা না শাহরুখ খান লম্বা, নিশ্চয়ই কম্পেয়ার করতে হবে। আরে না অমিতাভ বচ্চন বলবো কি করে, পাশে আগে শাহরুখ খানকে দাঁড় করা যাবে তো। তাহলে তুমি কি করলে, তুমি নিশ্চয়ই কোনো না কোনো সময় একটা বেসিক ইপিএস বার করে নিয়েছো, রাইট? এখন বার করে দেখো যে আমার তাহলে বেসিক ইপিএস থেকে এই ইপিএসটা যদি কম হয় তখনই বলবো ডাইলুটিভ, না হলে ডাইলুটিভ বলবো না। তাহলে কম্পেয়ার করবে অ্যাজ কম্পেয়ার টু বেসিক ইপিএস, যদি আমার কাছে কম হয় তাহলে বলবো এটা ডাইলুটিভ। পাক্কা? একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝা যাক। তো কোয়েশ্চেনটা নেওয়া যাক, যেখানে বলা হচ্ছে যে তোমাকে একবার বেসিক বানাতে হবে, একবার কি করতে হবে বলো, ডাইলুটেড করতে হবে। যেখানে কিনা এই অঙ্কটা এটা তো না, কোয়েশ্চেনটা বার করো। তো এই যে বেসিক অ্যান্ড ডাইলুটেড ইপিএস করতে যাবো, এখানে আমরা এটা দেখবো যে প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ যতবার আমার কনভার্সনের গল্প থাকবে, প্রত্যেকটা গল্পকে তুমি সেপারেট স্টোরি হিসেবে দেখো। কিরকম গল্প? ধরে যাক কোনো অপশন থাকতে পারে, ধরে যাক কোনো কনভার্টেবল প্রেফারেন্স থাকতে পারে, কনভার্টেবল ডিবেঞ্চার থাকতে পারে। প্রত্যেকটা কেসের জন্য আলাদা আলাদা করে তুমি দেখো যে তুমি একটা শেয়ার ইস্যু করে কি পরিমাণ বেনিফিট বা কস্টের প্রফিটের দিকে কীভাবে লাভ আসছে, আর তার সঙ্গে সঙ্গে তোমার কতগুলো নাম্বার অফ শেয়ার্স বেরিয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সেপারেট করে তোমাকে ইপিএস বার করতে হবে। সবচেয়ে কম পরিমাণ, মানে যেখানে ইপিএসটা সবচেয়ে কম পরিমাণ হবে
সেটাকে আমরা র্যাঙ্কের দিকে উঁচুতে রাখবো, রাইট? তাহলে আমার কাছে স্টেপ 1-এ আমি কি বার করব? আমার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা পোটেনশিয়াল ক্যাটাগরিতে আলাদা আলাদা করে আমি ইপিএস বার করব। তাহলে ফার্স্ট হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ইনক্রিমেন্টাল ইপি আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার্স। কি বলো? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার্স। কি বললাম? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার্স। আই মানে ইনক্রিমেন্টাল, মনে থাকবে? ইপিএস এর বদলে কি নাম দিলাম? আর্নিং পার ইনক্রিমেন্টাল শেয়ার্স। কেন ইনক্রিমেন্টাল বললাম? কারণ আমি যদি অপশন বা কনভার্সন করে থাকি তাহলে তো আমার শেয়ার বাড়বে, তখন তোমার কাছে এর ফলে কত এফেক্ট আসবে সেটা বার করতে হবে। 1 নম্বর পয়েন্ট। স্টেপ 2-তে গিয়ে তুমি কি করবে? সিম্পল করবে কি? র্যাঙ্কিং করবে। র্যাঙ্কিংয়ে কি করা হবে? র্যাঙ্কিংয়ে করা হবে যে যার ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি পরিমাণ ইপিএস আছে, সবচেয়ে কম পরিমাণ র্যাঙ্কিং কি করতে। এখন এই যে আনসারটা বেরোলো সেটা যদি লোয়েস্টটা হয়, র্যাঙ্কিং করতে গেলে তুমি কি করবে? লোয়েস্টকে 1-এ দাও, সেকেন্ড লোয়েস্টকে 2-তে দাও, থার্ড লোয়েস্টকে 3-এ দেবে। পাক্কা? মানে যত আমার কাছে ইপিএসটা বাড়বে তত সে নিচের দিকে যাবে, ইপিএস কম থাকলে উপর দিকে যাবে, রাইট? এই করতে করতে গিয়ে দেখো যেখানে তোমার কিনা ইনক্রিমেন্টাল এই যে ইপিএসটা বেরিয়েছে সেটা যদি বেসিকের থেকে কম হয়, বেসিক ইপিএস থেকে কম হয়, অথবা এই ঘটনা বেসিক, হ্যাঁ রাইট, সেটা কি করা হয় বলো? বেসিক ইপিএস এর থেকে যদি কোনো একটা ক্যাটাগরি কম হয় তাকে ইগনোর করবে। তাহলে বেসিক ইপিএসটা হচ্ছে আমার কাছে একটা বেঞ্চমার্ক। বেসিক ইপিএসটা কি করে বেরোবে না? প্রত্যেক ক্ষেত্রে বেসিক ইপিএস গুলো চেঞ্জ হতে যাচ্ছে। তাহলে বেসিক ইপিএস থেকে যদি কম হয়, ইফ ইট ইজ বেসিক ইপিএস থেকে লোয়ার হয় এই ইনক্রিমেন্টাল এটা ইপিআইএস যদি লোয়ার হয়, ইপিএস ইজ লোয়ার দেন বেসিক ইপিএস, মানে এটা বেশি আছে, পাক্কা তো? সেক্ষেত্রে তুমি কি করবে? এটা ওইটা ইগনোর করে দেবে, ওই ক্যাটাগরিটা ইগনোর দ্যাট ক্যাটাগরি। এবার বোঝা গেছে গল্পটা আমি কি করতে যাচ্ছি? এবার আমি কোশ্চেনটা নিচ্ছি, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে, আর কোনো সমস্যাই হবে না। চলো তাড়াতাড়ি করে বলবি, এই মুখে বল তাড়াতাড়ি করে। আমার কাছে প্রফিট কত আছে? প্রফিট আছে 1 শেয়ার। প্রফিট আছে 1-এর পিঠে কত শূন্য? 7টা। 1 4টে 7টা। অর্ডিনারি শেয়ারস আউটস্ট্যান্ডিং। অর্ডিনারি শেয়ার যেটা মার্কেটে এখন পড়ে আছে, অর্ডিনারি শেয়ারস আউটস্ট্যান্ডিং কত আছে? 20 লাখ। ও 20 লাখ। তুই একটু ঠেলে দিবি হাতে করে, বুঝছিস? আমার পক্ষে হয় না এগুলো। 20 লাখ অ্যাভারেজ মার্কেট প্রাইস। দাঁড়া, 20 লাখ হয়নি এখনো। 20 লাখ। এখন যেটা মার্কেট প্রাইস আছে, অ্যাভারেজ মার্কেটে বিক্রি হচ্ছে, অ্যাভারেজ এমপি ইজ 75 রুপিস করে। তারপর বল। এবার আমার কাছে 3টে ক্যাটাগরি দিয়েছে, তাই না? পোটেনশিয়াল ক্যাটাগরি আছে 3টে। পোটেনশিয়াল অর্ডিনারির জন্য পোটেনশিয়াল যে দিয়েছে, পোটেনশিয়াল আছে, পোটেনশিয়াল ইস্যু অফ অর্ডিনারি শেয়ার যেটা থাকবে তার জন্য ক্যাটাগরি এ আছে। বলো ক্যাটাগরি এতে কি লেখা আছে? ক্যাটাগরি এটাকে আমরা বলি অপশন ইস্যু। মার্কেটে অপশন ইস্যু করা হয়েছিল, আর অপশন ইস্যু ছিল কতগুলো? 1 লাখ শেয়ারস, 1 লাখ অপশন ছিল, 1 লাখ অপশন, কিন্তু এখন শেয়ার নয়, কিন্তু উইথ এক্সারসাইজ প্রাইস অফ ₹60। এক্সারসাইজ প্রাইস অফ ₹60। ₹60, পাক্কা 60 টাকা করেছিল। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস প্রেফ শেয়ারস কতগুলো ছিল বলো? 8 লাখ, 8%। 8 লাখ শেয়ার ছিল। ভেরি গুড। 8 লাখ, 8% শেয়ারস অফ ফেস ভ্যালু। 8% প্রেফ শেয়ার
of face value per share rupees of rupees 100 each. 100 each convertible into এটাকে কনভার্ট করো, কনভার্টেবল, মার খাবি কি দেখতে পাচ্ছেন এটা কত চলে গেছে? কই ঠিকই তো ঠেল 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 নিজে ঠেল। ঠিকই তো আছে, আপনি তো লেখেনি নি এদিকে। না লিখলেও কি হয়, তুই ঠেলবি তো। যা। কনভার্টেবল into ইন্টু 2 ordinary shares 2 অর্ডিনারি শেয়ার্স। 8 লাখের জন্য 16 লাখ শেয়ার থাকবে। 16 লাখ দেবো। অপশনটা একটুখানি বুঝিয়ে বলবো। তারপর 3 নম্বর 3 নম্বরে কি আছে? 5% convertible bonds 5% কনভার্টেবল bonds বন্ডস। এর ফেস ভ্যালু কত করে আছে? nominal value is 10 share হ্যাঁ, ও 10 কোটি টাকা, 10 কোটি শেয়ার আছে। 8 খানা শূন্য 3 4 5 6 7 8 8টা শেয়ার ছিল। each rupees 1000 অ্যাট দ্য রেট অফ রুপিস 1000 করে কনভার্ট করবে কিসে? convertible into 20 শেয়ার্সে, ordinary shares 20 অর্ডিনারি শেয়ার্সে কনভার্ট করবে, রাইট? এই ছিল কোশ্চেনটা। 20 লাখ ফাইন, এবারে আনসার দেখা যাক। আনসার করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে দাগ কাটতে হবে। স্কেল দে, কোন স্কেল আছে? ছেড়ে দে। ছোটটা আছে হ্যাঁ, তাতে হবে তো। দে। এটা হচ্ছে কি, তোমার কাছে একটা ক্যাটাগরি হলো, একটা ক্যাটাগরি হচ্ছে, ফার্স্টে কি পয়েন্ট দেওয়া আছে আপনার? ফার্স্টে অপশনস আছে না, সিরিয়াল নাম্বার 1 and 2, তারপর আছে তাই তো? potential তাহলে ফার্স্টে হলো একটা সিরিয়াল নাম্বার, তারপরে কি আছে? potential ordinary shares আমার কাছে পোটেনশিয়াল যেটা অপশনগুলো ইয়েগুলো আছে, ক্যাটাগরিগুলো আছে, সেগুলো আমরা সেটাকে ক্যাটাগরি বলে নাম দিলাম। ইফেক্ট একটু বড় রাখবেন ঠিক আছে, এফেক্টটা কি হবে তার জন্য সেটা বড় করব, তারপরে 3টে কলাম হবে তো। তারপর 3টে কলাম একটা হচ্ছে এখানে কলাম, 2 নম্বর কলাম, এটা হলো 3 নম্বর কলাম। ঠিক আছে, এটা কি হলো? ইনক্রিজ ইন দ্য আর্নিং অ্যাট্রিবিউটেবল টু অর্ডিনারি শেয়ার্স অন কনভার্সন অফ দি পোটেনশিয়াল অর্ডিনারি শেয়ার্স। পাক্কা? তাহলে আমার কাছে আমি বার করতে চাইছি যে আমার ইনক্রিমেন্টাল ইপিএস কত হবে। একদম প্রথমে কি আছে? এটা সিরিয়াল নাম্বার 1 2 3, তারপরে কি লেখা আছে? এটা potential ordinary shares এটা হচ্ছে ওই পোটেনশিয়াল ক্যাটাগরি। হ্যাঁ, পোটেনশিয়াল অর্ডিনারি shares শেয়ার্স। তারপর আছে ইফেক্ট এর যে পোটেনশিয়ালটা আছে, যেটা ক্যাটাগরি, যেটাকে আমি নাম দিচ্ছিলাম মাত্র category ক্যাটাগরি, কি কি আছে। এই যে পোটেনশিয়ালটা হলো, তার এফেক্টে কি আসবে? তারপর আছে increase in earnings এই এফেক্টটা পড়বে 2 জায়গা 3 জায়গাতে। কিসে পড়বে? একটা হচ্ছে ইনক্রিজ ইন আর্নিং এ, আর ইনক্রিজ ইন incremental shares from না, একটা ইনক্রিজ ইন দ্য অর্ডিনারি নাম্বার অফ শেয়ার্স। তাহলে দুটো জিনিস ইনক্রিজ হতে পারে। increase in earnings একটা কি বললো? increase in earnings ইনক্রিজ, এটাও ইনক্রিজ, এটা কিসে? আর্নিংস। earnings এটা কিসে আছে? in number of ordinary ইনক্রিজ ইন number of নাম্বার অফ, কতগুলো শেয়ার বাড়ছে on conversion অন দ্যাট কনভার্সন। আর এই পয়েন্টে দেবো আমরা ইপিএস। EPS ছোট করে বলি, আর্নিং পার ইনক্রিমেন্টাল shares শেয়ার্স। আর্নিং পার incremental shares ইনক্রিমেন্টাল শেয়ার্স। পাক্কা? তো দেখা যাক কি কি হলো, ঘটনা কি কি ঘটলো দেখা যাক। একদম প্রথমে যে ক্যাটাগরিটা আছে, নীল পেন দিয়ে দেখি, চেঞ্জ করি, কালার চেঞ্জ করি। হ্যাঁ, একদম প্রথমে ছিল কি তোমার কাছে বলো? options একদম প্রথমে ছিল অপশন। প্রথমে ছিল options অপশন। অপশানসে কি ছিল? অপশানসে ছিল, আমরা দুটো কথা বলে ভাববো। একটা এ বলে ভাববো যে আমার কাছে আর্নিং বাড়ছে কিনা, আর বি বলে ভাববো incremental shares শেয়ার্স বাড়ছে কিনা। ফাইন, তা এ হচ্ছে যে ইনক্রিজ ইন আর্নিং, ইনক্রিজ ইন earnings অপশনের জন্য ইনক্রিজিং আর্নিং নীল। পাক্কা? আর বি হচ্ছে ইনক্রিজ ইন shares নাম্বার অফ শেয়ার্স। number of shares for no consideration ফর নাম্বার অফ শেয়ার্স ফর নো কনসিডারেশন। এখানে আমি যদি, আমার কাছে কতগুলো শেয়ার ছিল বলো? 1 lakh options 1 লাখ option ছিল 1 লাখ অপশন ছিল। তাহলে 1 লাখ অপশন ছিল,
মার্কেটে কিনতে গেলে কত করে দাম পড়তো? 75 করে দাম পড়তো। কিন্তু আমার কাছে ও ইস্যুর জন্য প্রাইস ধার্য করেছে কত করে? 60 টাকা করে। দাম আমায় দিতে হবে না? দাম আমায় কোনো কনসিডারেশন, দাম দিতে হবে না। তাহলে সিম্পল কথাবার্তা, 15 টাকা করে দিয়ে তুমি একটা করে 15 টাকা করে দিয়ে তুমি একটা করে শেয়ার পাচ্ছ। পাক্কা? তাহলে 75 টাকা দিয়ে তুমি, তাহলে আমার 15 টাকা, এটা হলো আমার মেন ইয়ে। একে তুমি কি করলে 75 টাকার জন্য তুমি পাও একটা শেয়ার। তাহলে 75 টাকার জন্য হলে একটা শেয়ার হচ্ছে তো। তাহলে এই যে 1 লাখ হলো না 75, তাহলে 75 লাখ টাকা মাইনাস 60 লাখ টাকা বিয়োগ করলে কত পড়ে গেল? এখানে 15 লাখ টাকা পড়ে আছে। তাহলে 75 টাকার জন্য তুমি একটা শেয়ার পাও, তাহলে 15 লাখের জন্য কত পাচ্ছ? 15 লাখের জন্য 15 লাখের জন্য কত হবে? আনসারটা কত হবে বলো? 1/75 ইন্টু 75 ইন্টু 15 লাখ, এটা হলো কত? 20,000। একদম ক্লিয়ার? আমি বলি কি, এত কিছু মনে রাখতে যাও না, তার থেকে ভাই একটা কন্ডিশন মনে রাখো, নাম্বার অফ, একটা ইয়ে মনে রাখ, কি বলে ওটাকে, ফর্মুলা, নাম্বার অফ অপশন, কি বললাম বল, ব্র্যাকেট মার্কেট প্রাইস মাইনাস অপশন এক্সারসাইজ প্রাইস। ওটা এই নয় যে টাকা। আবার একটা কথা বুঝতে যেন ভুল করো না, ভেবে নিও না যে আমাকে 60 টাকা দিতে হচ্ছে। অপশন এক্সারসাইজ প্রাইস মানে হচ্ছে 60 টাকা দাম ধরে নিয়ে তোমাকে এই অপশনটা, তোমাকে এটা দেওয়া হবে। মানে ধর বাজারে তখন 50 টাকা দাম আছে, তখন ও কিন্তু এই অপশনটা এক্সারসাইজই করবে না, ধরে বসে থাকবে। কেসটা বুঝলি? তো এটা হচ্ছে অপশন এক্সারসাইজ প্রাইস। কি বললাম? এক্সারসাইজ প্রাইস। একে করো ডিভাইড করো এমপি দিয়ে। তো এটা আমি ফর্মুলা বলে বানিয়ে ফেললাম, মনে থাকবে? তাহলে যদি মার্কেট প্রাইস 90 টাকা হতো আর অপশন এক্সারসাইজ প্রাইস যদি 40 টাকা হতো, তাহলে 90 মাইনাস 40 বাই 90 করে যেটা হবে সেটা। আর ভুল করবো না তো? এই হলো আমার প্রথম পয়েন্ট। আর এর জন্য আমার কাছে, যেহেতু আমার কাছে কোনো আর্নিং ইনক্রিজমেন্টাল নেই, তাই এর জন্য ইপিএস হয়ে গেল কি? নীল। ইপিএস হয়ে গেল নেই, মনে করো নেই কিছু, নট অ্যাপ্লিকেবল বা নীল বলে মনে করো, সবচেয়ে কম। এটা গেল 1 নম্বর পয়েন্ট, রাইট? এটা হলো পয়েন্ট নাম্বার 1-এর জন্য অপশন হলো। ক্লিয়ার? হোপফুলি এটা বোঝা গেছে একদম। আর না বুঝতে পারলে আমি ফর্মুলাটা ইউজ করে নেবো অপশনের জন্য। পরের পয়েন্ট, এটা তো একদম সোজা। কি আছে এটা? কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্স হচ্ছে 2 নম্বর। প্রেফ শেয়ার্স, এটা তো একদম সোজা। বল, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার্সের জন্য আমার কাছে কতগুলো শেয়ার ছিল বলো? 8 লাখ। ইনক্রিজ ইন আর্নিং, ফার্স্টে দেখবো কি? ইনক্রিজ ইন আর্নিং। বাবা, ইনক্রিজ ইন আর্নিং। আমার কাছে কতগুলো শেয়ার ছিল? 8 লাখ। একটা শেয়ারের ভ্যালু কত ছিল? 100 রুপিয়া। এটার উপরে কত পার্সেন্টেজ মারবো? 0.08 8%। ওসব নয়, আমি এখন বুঝি। হ্যাঁ, যখনই আমি ডিভিডেন্ড দেবো সঙ্গে সঙ্গে ওরা আবার ওই সব দেবে, ট্যাক্স কাটবে। সেটা হচ্ছে যে এইটার উপরে আরও আবার ট্যাক্স কাটা যাবে। সেটা হচ্ছে এই 8 লাখের উপরে এটা করলে কত হয় দেখতো? এটা কাটলাম তো, এটা কাটলাম। এবার 8 8 64, 8 8 64 সঙ্গে 5টা শূন্য, তাই তো? 64 লাখই হবে তো। এই তো এটা কাটলাম, 8 8 64 পরে 5টা শূন্য, একদম ঠিক। চুপ কর। প্লাস এই যে 64 লাখ হলো না, 64 লাখ হলো তো, এর উপরে আবার ও 16% ট্যাক্স কেটে, ওটা লিখিনি কোশ্চেনের মধ্যে না, কোশ্চেনের মধ্যে লিখতে বলে গেছি। তাহলে কোশ্চেনের মধ্যে একটা কিছু ঢুকিয়ে নি। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে বলা আছে, কোশ্চেনের মধ্যে লাস্টে বলা আছে যে ওদের ট্যাক্স রেট আছে 40%, ট্যাক্স রেট 40%, আর ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স বা কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স বলা হয়, এটা 16%। রাইট?
যদিও আবার বলে রাখি, এই যে কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স এখনকার অঙ্কের জন্য আসা উচিত না। কেন আসা উচিত না বলো? নিয়মটা উঠে গেছে। এটা এই নিয়ম উঠে গেছে, কর্পোরেট ডিভিডেন্ড ট্যাক্স বলে কিছু নেই আর এখন। ইচ্ছা করলে এটাকে আমি নাও করতে পারি। কেটে দেবো এটা, আচ্ছা, ঠিক আছে। মনে করো এটা পরীক্ষা, এই জায়গাটা পরীক্ষাতে না আসলে আমি শুধু এটার উপর ভাগ করবো, অসুবিধা কি আছে? আর না হলে এখন ভাগ করে দেখলাম যে এর উত্তর আসছে কত, এটা যোগ করে উত্তর এলো 4 লাখ 74 লাখ 24,000 24, এখানটা এখানে ঠিক আছে, 74 লাখ 24,000 24,000 ভেরি গুড। এই হলো আর্নিং এর পরিবর্তন। যদি এটা না থাকতো তাহলে কত হতো? 64 এইটুকু হতো স্টেট। বল এবার ইনক্রিমেন্টাল এবার ইনক্রিমেন্টাল শেয়ারস। বিতে আসো, ইনক্রিজ ইন শেয়ার। শেয়ার বুঝতে হয় না ভাই, আমার কাছে কতগুলো শেয়ার ছিল বলো? 8 লাখ ইনটু 2। একটা শেয়ার থেকে দুটো করে ভাগ হবে, তাই এটা হলো 16 লাখ শেয়ারস। আমরা দুই, আমাদের 3। 16 লাখ শেয়ারস, রাইট? এটা হলো 16 লাখ শেয়ারস। তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করে দেখা একবার। তাহলে এই যে জিনিসটা হলো এ আর এটা হলো বি। এখন এ বাই বি করলে কত হচ্ছে? এ বাই বি করলে কত হয় বল? 4.64। তাহলে এটা হয়েছিল নীল আর এটা হয়েছিল 4.64। এবার আমি 3 নম্বরটা যাচ্ছি। 3 নম্বরে কি ছিল বল? 5% convertible bonds। 5% কনভার্টেবল বন্ড। কনভার্টেবল বন্ড 5%। তাহলে এখানে ইনক্রিজ ইন আর্নিং কত হচ্ছে? এ দিয়ে লেখো ইনক্রিজ ইন আর্নিং কত হচ্ছে? কত হচ্ছে বল? স্যার 10 কোটি ইনটু 5 10 কোটি টাকা। বাপরে, 10-এর পরে কত শূন্য বছরে 10 কোটি হয়? 8টা। একটা, দুটো, তিনটে, চারটে, 6টা, 8টা। একে কত পার্সেন্ট দিতে বলছে? ইনটু 5/100 ইন্টু 5/100 ইন্টু 5% ইনটু 40% ট্যাক্স। ইন্টু 1 মাইনাস 0.40, 40% ট্যাক্স কেটে দিলাম। 40%। এখানে কেন ট্যাক্স কাটতে হলো বন্ডের জন্য? এখানে তো করতে হলো না। এখানে আর্নিং আফটার ট্যাক্স থেকে মাত্র ডিভিডেন্ড দেওয়া হয়, আর এখানে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বিফোর ট্যাক্স থেকে তোমাকে ইন্টারেস্ট দিতে হয়। সেই জন্য আমি একে আফটার ট্যাক্সে কনভার্ট করলাম। বলবো না তো আর? স্যার এখানে করে দিলেন, এখানে করলাম না, কি হলো এটা? পাক্কা এখানে যে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স দিয়েছো সেটা আবার এখানে আসবে না, কারণ এটা তো ডিভিডেন্ড নয়। এবার বোঝা গেছে না বোঝানি? তাহলে এটা করলে কত উত্তর আসবে? 30 লাখ। এটা উত্তর এলো 30 লাখ রুপিস। তাহলে বিতে আয় যে আমার ইনক্রিজ ইন নাম্বার অফ শেয়ার্স কত আছে? ইনক্রিজ ইন নাম্বার অফ শেয়ার্স কত বলো? 1 লাখ ইনটু 20। আমার কাছে তো 1 লাখ শেয়ার ছিল। 1 লাখ ডিভেঞ্চার। 1 লাখ ডিবেঞ্চার ছিল, তাই তো? হ্যাঁ। 10 কোটিকে 1 লাখ ডিভাইড করে 1000, হ্যাঁ 1000 টাকা করেছিল। 1000 টাকা 1000 টাকাতে আমার প্রত্যেক 1000 জন্য 20 টাকা পেতাম। পেতাম। 1000 টাকা ডিভিডেন্ডের জন্য আমি পাই, ডিভিডেন্ডের জন্য পাই 20 টাকা। 20টা, তাহলে একের জন্য কত হবে? এটা রাইট। আর 10 কোটির জন্য কত হবে? ইন্টু 10 crore 10 গুণ করলে হবে এটার উপরে আমার 20 দিয়ে গুণ করলাম। মানে এক কথায় 1 লাখ বন্ড আছে। 1 লাখ বন্ড আছে। 1 লাখ বন্ড 20 টাকা করে হলে কত হলো? 20 লক্ষ। 20 লক্ষ টাকা আয়। এ ডিভাইড 20 লক্ষ টাকা। এ ডিভাইড বাই বি করে পেলাম 5। 1.50। পাক্কা? এই তিনটে ইনক্রিমেন্টাল ইয়ে বার করে নিলাম। এটা হলো আমার এই যে কাজটা করলাম, এটা হলো আমার 1 নম্বর কাজ। এবার আমি স্টেপ 2 করব। স্টেপ 2তে করব র্যাঙ্কিং। স্টেপ 2কে কি করবো বলো? র্যাঙ্কিংয়ে আমার কাছে লোয়েস্ট কোনটা আছে? লোয়েস্ট আছে অপশন। সেকেন্ড লোয়েস্ট কোনটা আছে? এটা বন্ড কনভার্সন হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, আর এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। থার্ডে কি আছে? কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। আর অতিরিক্ত পাচ্ছি না, এটা 3 নম্বর। এই র্যাঙ্কিংটা করে নেবো নিয়ে, আর জাস্ট একটা স্টেপ বাকি আছে। আর এখানে হবে, এখানে যেটা করতে হবে কম্পিটিশন অফ ডাইলিউটেড ইপিএস কত হবে? ডাইলিউটেড
পাক্কা? বেসিক ইপিএস বার করা যাবে এটার? না, বেসিক তো বলাই আছে। বেসিক তো বলেই দিয়েছি যে ভাই আমার 1 কোটি টাকা ইনকাম ছিল আর নাম্বার অফ 20 লাখ শেয়ার ছিল। ওটাকেই বেসিক বলবো। এরা লিখেছে অ্যাজ রিপোর্টেড। আচ্ছা ঠিক আছে, হেডিংগুলো বানাই। একটা কোনো পার্টিকুলার্স করে 3টে কলম করা আছে। হ্যাঁ, একটা, দুটো, 3টে কলম আছে। আর কি হলো, ডাইরেক্ট ইপিএস বার করতে গেলে আমাকে কলমে ফার্স্টে হচ্ছে আমার কাছে কত প্রফিট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, প্রফিট অ্যাভেলেবেল বদলে লেখা হয়েছে অ্যাট্রিবিউটেবল, মানে এর জন্য কত প্রফিট বিউটেবল। এখানে আমার নাম্বার অফ ইকুইটি শেয়ারস প্রত্যেকটা অপশন ওয়াইজ কত কিভাবে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে ইপিএস বার করছি। বাংলা কথা এটাকে কি বার করছি বলো? ইপিএস। আমরা ইপিএসটা বার করব। এখানে আমাদের চল বেটা ইপিএস লেখ। ডাইরেক্ট ইপিএস বার করব। এখন আমাকে বল এখানে একদম প্রথমে যেটা গিভেন আছে সেটা আমাদের একদম বেসিক লেভেলের ইপিএস। গিভেন কত ছিল? এটাকে আমরা লিখলাম অ্যাজ রিপোর্টেড, মানে একদম বেসিক লেভেলে যে ইপিএস ছিল সেটা করতে গেলে তোমার কাছে প্রফিট ছিল কত? 1 কোটি। প্রফিট ছিল 1 কোটি। ছোট হয়ে যাচ্ছে রে। 1 কোটি মানে করা 8টা শূন্য, 1 কোটি মানে 7টা, আর 1 কোটি হলো। নাম্বার অফ শেয়ার্স কত ছিল? 20 লক্ষ। তাহলে এখানে আমার ইপিএস দাঁড়াচ্ছে ভাগ করলে 5, যেটা একদম প্রথমে আলোচনা শুরুতে বলেছি আমি। ভাই নাম্বার অফ শেয়ার্স দিয়ে ভাগ করে দাও ভাই, আর কিছু দরকার নেই তোমার। এইবারে ওরা একে একে চেঞ্জ করতে যাচ্ছে। 1 নম্বরটা হলো অপশন। 1 নম্বর হলো কি? আমরা অপশনটা কেন আগে 1 নম্বর নিলাম? কারণ হচ্ছে আমরা যে র্যাঙ্কিং করলাম না, তাতে ফার্স্টে এসছে অপশন, তারপরে কি এসছে? প্রেফারেন্স শেয়ার্স, তারপরে এসছে কে? বন্ড। সেকেন্ডে বন্ড এসছে, সেকেন্ডে বন্ড, তারপরে প্রেফারেন্স শেয়ার্স। তাহলে কথা, ওই জন্য আমরা ফার্স্টে করলাম অপশনটাকে নিয়ে কাজ করছি। অপশনের মধ্যে তোমার কাছে ইনক্রিজ ইন আর্নিং কত হয়েছিল আর শেয়ার্স কত বেড়েছিল সেটা আমরা আগের ওয়ার্কনিস থেকে দেখেছি। তাহলে একটা হলো কি? ইনক্রিজ ইন আর্নিং। ইনক্রিজিং আর্নিং হয়ে গেল নীল। ঠিক আছে, বিতে এসো ইনক্রিজ ইন নাম্বার অফ শেয়ার্স। হ্যাঁ, 20,000। আমার কাছে আমার উত্তরে আগের ওয়ার্কনিস থেকে জেনেছি এটা হবে 20,000, রাইট? তাহলে বল এদের সাব টোটালটা কত হলো? 1 কোটি। এটাখানে যা ছিল সেটা 1 কোটি নামিয়ে আনলাম। একদম ক্লিয়ার লাগছে নাকি লাগছে না বলে এবার? কটা শূন্য রে? 7টা। কটা করলাম? 3টে দিনে 6টা। আরেকটা বাড়াবো এখানে? ঠিক আছে, এখানে হবে কত? 20,20,000। এই যদি হতো এ আর বি, এটা হলো এ, এই কলমটাকে আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি। তাহলে সি কলমে কত আসবে? এটাকে এটা দিয়ে ডিভাইড করবো, কত উত্তর এলো? 4.95, রাইট? তো ভাই এইখানে কত ছিল বলো? 5 তো। তার থেকে এটা কমলো না বাড়লো? আমি লিখলাম ডাইলিউটেড। ফাইন, পরেরটা যাচ্ছি। এটা গেল আমার 1 নম্বর পয়েন্টটা হলো। 2 নম্বর পয়েন্টে কি ছিল? 5% কনভার্টেবল বন্ডস। যে ক্লাস করলো না সে বুঝতে পারবে এটা দেখলে? ধৈর্য ধরে বুঝতে হবে, মানে ফট করে দেখলে আমার বুঝে গেলে এটা হবে না। ইট উইল টেক টাইম, একদম সোজা নয় এটা। 5% কনভার্টেবল বন্ড। এর দুটো গল্প থাকবে। একটা হচ্ছে কি? ইনক্রিজ ইন কি আর্নিং। আমরা আগে বার করে গেছিলাম না, রাখিনি?
সেখানে পেয়েছিলাম 30 লাখ টাকা। 30 লাখ টাকা। আগের পাতা থেকে আমি পাতা উল্টালাম না, কত টাকা হলো বলো? 30 লাখ টাকা। ইনক্রিজ ইন নাম্বার অফ শেয়ার্স, 20 লাখ। এবার বেশি লাগছে তো, এটা হলো কত? 20 লাখ। 20 লাখ, রাইট? তাহলে আগে ছিল কত? 20 লাখ। 20 লাখ। এটার সঙ্গে প্লাস করবে কিন্তু, কারণ আমি কন্ডিশনগুলো একটা একটা করে এগোচ্ছি, কিন্তু ভেবে নিও না এটা আলাদা, এটা হবে অথবা এটা হচ্ছে, এটা হয়েছে তারপরে আবার এটা হচ্ছে। আবার বলি, অপশনটা হয়েছে তারপরে কনভার্টেবল বন্ড হবে, তারপরে পেমেন্ট, মানে এগুলো সবগুলো কিন্তু হ্যাপেনিং। এই নয় যে আমাকে কেউ বলেছে যে তুমি এটা করবে না এটা করবে, তা বলেন কিন্তু। টেক কেয়ার। তাহলে এখন যে উত্তরটা হলো কত হলো বলো? 1 কোটি 30 লাখ। 1 কোটি 30 এটা হলো 1 কোটি 30 লাখ, রাইট? এটা কত হলো? 40 লাখ 20 হাজার। 40 লাখ 20 হাজার। এটা হলো এ আর এটা বি, ডিভাইড করলে কত উত্তর হলো? 3.23। 3.23। ডাইলুটেড? ওয়াও, ডাইলুটেড। পাক্কা? মজার সাবজেক্ট কি না? কারো কোনো অসুবিধা কিছু? ভেরি গুড। যতটা আলোচনা করা হচ্ছে সাবজেক্টে আলটিমেটলি ইজি। এসো, এরপরে কি হবে, কি দেখবো বলো? কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস। বল, কনভার্টেবল প্রেফারেন্স শেয়ারস এর কন্ডিশনে আমার দুটো জিনিস চাই। একটা ইনক্রিজ ইন আর্নিং, ইনক্রিজ ইন 74 লাখ। কত হবে? 74 লাখ 24,000। 74 লাখ 24,000। 24,000। এটা কিন্তু আমরা আগের ওয়াকেন্স থেকে পেয়েছি, পাক্কা। এবার ইনক্রিজ ইন কি চাই? শেয়ারস, পটেনশিয়াল শেয়ারস। হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ ইন নাম্বার অফ শেয়ারস কি হচ্ছে? নাম্বার অফ শেয়ারস। বল কত হবে? 16 লাখ। কত? 16 লাখ। 16 লাখ। তাহলে এখন আমি এই কিউমুলেটিভ টোটালটা করে দেখি কত হলো। 2 কোটি। এটার সঙ্গে যোগ হচ্ছে কিন্তু, হ্যাঁ, ভাববি না যে প্রথমটার সঙ্গে যোগ হচ্ছে। আবার বলছি, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এই নয় যে এটা করলাম অথবা এটা করলাম, সবগুলো আমরা একটা একটা করে করে যাচ্ছি। এখন কত হলো উত্তর? 204 204 24 24 000 000, রাইট? এটা হলো আমার কি বলো? এটা হলো আমার আর্নিং। আর্নিং টোটাল। এইখানে 16 লাখের সঙ্গে এই 40 লাখের সঙ্গে এই 16 লাখ যোগ করলে কত হয়? 56 লাখ 20 হাজার। সত্যি সত্যি তো? 56 লাখ 20 হাজার। 56 লাখ 20 হাজার হলো। এবার এ ডিভাইড বাই বি করলে কত হবে? 3.63। হুম, 3.63। 3.63। এইবারে দেখলাম যে এই যে ইপিএসটা আমি হোল্ড করছিলাম রাইট নাও, এবার আমি বেড়ে গেল, তার সঙ্গে এটা বেড়ে গেল। তার এটা কি হয়ে গেল? অ্যান্টি ডাইলুটিভ। অ্যান্টি পাক্কা, আমি দিয়ে আসবো, চিন্তা নেই। মা আছে দাঁড়িয়ে, তার জন্য তাই? ফোন করছি। এটা হলো কি হয়ে গেল বলো? অ্যান্টি-ডাইলুটিভ। দিস ইজ কল, এটা হলো অ্যান্টি ডাইলুটিভ। তাহলে আমি এখন কোনটাকে বলবো আমার ডাইলুটিভ ইপিএস? তাহলে 3.63 ইজ ইগনোরড, এটাকে ইগনোর করে দিলাম। এটা যদি ইগনোর হয়ে যায় অ্যান্টি ডাইলুটিভ বলে, তাহলে আমাকে বলো যে তুমি ডাইলুটেড ইপিএস কত দেখাবে যখন ব্যালেন্স শিট দেখাবে, তখন কোনটা তোমার ডাইলুটেড হলো? 3.3। সবচেয়ে না, এই আগেরটা। ডাইলুটেড ইপিএস ইজ 3.23, পাক্কা? and diluted EPS is 3.23. সো আমার কাছে যতবার একদম প্রথমের দিকে যে নলেজটা নিয়ে বসছিলাম যে ভাই পোটেনশিয়াল হলে ইউ হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন, যতবার পোটেনশিয়াল ইনক্রিজ থাকবে, পোটেনশিয়াল শেয়ার বাড়ছে, ততবার তুমি কি করবে? ততবার তুমি ওইটাকে চেঞ্জ করে যাবে, নাম্বার অফ শেয়ার্স বাড়তে যাবে, কিন্তু বাড়বে না যদি সেটা অ্যান্টি ডাইলুটিভ হয়। সেটাই আজকের ক্লাস ছিল, যে এক্সামে এরকম একটা খোঁচা দিয়েছে যে একটা ঘটনার জন্য আমার অ্যান্টি ডাইলুটিভ কন্ডিশন তৈরি হয়েছে, যেখানে কিনা ইপিএসটা কমার বদলে বেড়ে যাচ্ছে। ইপিএস যদি কমার বদলে বেড়ে যায়, তাকে কি করে ডাইলুটিভ বলে? ডাইলুটিভ দুধ কোনটাকে বলে? যে দুধে জল দেওয়া হয়েছে,
ওটাকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর মতো বানিয়ে ফেলেছিস, মানে মোটা করে ফেলেছিস আরো। ঘি হয়ে যাবে। এবার এটাকে যদি আমি ডাইলুটেড দুধ বলতে পারবো? তা ডাইলুটেড দুধটা কখন কাজ করছে? যেটা বেসিক লেভেলের দুধের সঙ্গে দুধটা খানিকটা জল মেশানো হয়েছে, বেসিক লেভেলের ওষুধের সঙ্গে কিছুটা জল, তখন আমি ডাইলুটেড ওষুধ বলবো, ডাইলুটেড মেডিসিন বলবো। তো ডাইলুটেড ইপিএস ইজ লাইক দ্যাট কনসেপশন, যে যখন এটা যদি আরো বেশি বেড়ে যায় তাহলে ইউ ক্যানট টেল ইট একটা ডাইলুটেড ইপিএস অ্যাকর্ডিং স্ট্যান্ডার্ড 33। ওকে, চলো ওভার।